জাপানের পর এবার জার্মানিতে ট্রেনের ভেতর ছুরি নিয়ে হামলা, গুরুতর আহত ৩ যাত্রীদের সহায়তায় হামলাকারী আটক। ভারতের দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি, আতশবাজি পোড়ানোকেই দুষছেন রাজধানীবাসী। ধোঁয়ায় দৃষ্টিসীমা কমে আসায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এবং স্পেনে জরুরি অবতরণ করা বিমান থেকে পালালেন ২১ যাত্রী, অবৈধভাবে প্রবেশ করতে সাজানো হয় অসুস্থতার নাটক, আটক ১২। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জার্মানির আন্তনগর ট্রেনে ছুরি হামলার ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই ট্রেনের যাত্রীদের সহায়তায় মূল হামলাকারী ২৭ বছর বয়সী সিরীয় নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানিতে আবারও সন্ত্রাসী হামলা। শনিবার জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের পাসাও থেকে হামবুর্গগামী দ্রুততম আন্তনগর ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে কী কারণে এই হামলার ঘটনা সে বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায় চলন্ত ট্রেনটি বায়ার্নের রেগেন্সবুর্গ ও নুইনব্রাগের মাঝামাঝি পৌঁছালে ২৭ বছর বয়সী যাত্রী বেশি সিরিয়ান আবদাল রহমান ধারালো ছুরি হাতে নিরীহ ট্রেন যাত্রীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আতঙ্কিত যাত্রীরা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করেন। পরে অন্য যাত্রী ও রেলের কর্মকর্তারা স্থানীয় পুলিশে খবর দেয়। ট্রেনটি স্থানীয় একটি স্টেশনে থামলে যাত্রীদের সহায়তায় হামলাকারীকে গ্রেফতারে সক্ষম হয় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলায় ৩ যাত্রী আহত হলেও রক্ষা পায় কমপক্ষে ৩০০ ট্রেন যাত্রী। পরে আইনশৃঙ্খলা, দমকল বাহিনী ও উদ্ধার কর্মীদের সহায়তায় ট্রেন থেকে একে একে বের করে আনা হয় সকল যাত্রীকে। পুলিশ জানায় হামলাকারী আবদাল রহমান রাজনৈতিক আশ্রয় লাভের আশায় ২০১৪ সালে সিরিয়া থেকে জার্মানিতে আসেন। যদিও রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ হন তিনি। এই ঘটনায় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার সহ রাজনৈতিক ব্যক্তিরা আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও রেল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। জার্মানিতে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু হামলাকারী কি উদ্দেশ্যে এই ৩ ট্রেন যাত্রীর উপর নৃশংসভাবে ছুরি হামলা চালায় সেটির প্রকৃত কারণ খুঁজে পেতে পুরোপুরি ব্যর্থ হয়েছে জার্মান নিরাপত্তা বাহিনী। তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় আরও সময় চাওয়ার পাশাপাশি স্থানীয় অধিবাসীদের নিরাপদ এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দূষণের চাদরে ঢেকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দীপাবলি উৎসবে পোড়ানো আতশবাজির ধোঁয়ায় বিপাকে রাজধানীবাসী। বায়ু দূষণের দৃষ্টিসীমা একেবারে কমে আসায় দুর্ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তীব্র বায়ু দূষণের কারণে এরই মধ্যে স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা যেন কমছেই না, বরং মাত্রা ছাড়িয়েছে রাজধানীর আশপাশের বেশ কয়েকটি শহরে। দিল্লিতে এখন দূষণের মাত্রা AQI ৪৫৬। এটাকে গুরুতর অবস্থা বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু দিল্লি নয়, মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ভারতের উত্তরপ্রদেশের অবস্থা এখন ভয়াবহ। এদিকে বাতাসে দূষণ বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা একেবারে কমে এসেছে। যে কোনো সময় রাজধানী দিল্লিতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা নগর কর্তৃপক্ষের। তীব্র বায়ু দূষণের কারণে এরই মধ্যে স্বাস্থ্যজনিত নানা সমস্যাও দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। শ্বাসকষ্ট সহ চোখ জ্বালাপোড়া সমস্যায় ভুগছেন তারা। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দূষণের মাত্রা এভাবে বাড়তে থাকলে ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগ দেখা দিতে পারে বলে মনে করছেন তারা। স্থানীয় গণমাধ্যম জানায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্র ও শনিবার দিল্লিতে দীপাবলির উৎসবে পোড়ানো বাজিতে দূষণের মাত্রা ছাড়িয়ে যায়। স্থানীয় আবহাওয়া দফতরের মতে, ভারতের হরিয়ানা ও পাঞ্জাব অঞ্চলে খড় পোড়ানোর ধোঁয়া এই দূষণের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদিকে দূষণের মাত্রা খুব শিগগিরই কমবে না বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনায়। স্থানীয় সময় শনিবার রাতে বার্সেলোনার রাস্তায় নেমে প্রতিবাদ জানান হাজারো মানুষ। তাদের অভিযোগ, গেল ২৯ বছরের মধ্যে গত মাসে বিদ্যুতের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে। বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের সঙ্গে ডাকাতের মতো ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তারা।
একই সঙ্গে সরকারকে দাম নিয়ন্ত্রণ রাখারও আহ্বান জানান বিক্ষোভকারীরা। গেল মাসে 5.5% বিদ্যুতের দাম বেড়েছে বার্সেলোনায়। অসুস্থ ব্যক্তির জন্য জরুরি অবতরণ করেছে একটি বিমান। সুযোগ পেয়ে বিমানে থাকা 21 যাত্রী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরে জানা গেছে যার জন্য বিমানটি অবতরণ করা হয় তিনি অসুস্থই হননি। তারা সবাই অবৈধভাবে ওই দেশে প্রবেশের চেষ্টা করেছে। নাটকীয় এই ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে। এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটকীয় ঘটনার সাক্ষী হলো স্পেনের ব্যস্ততম পালমা ডি মালোরকাত বিমানবন্দর। স্থানীয় সময় শনিবার রাতে বিমানবন্দরটিতে জরুরি অবতরণ করে মরক্কো থেকে তুরস্কগামী একটি ফ্লাইট। অবতরণের পরপরই 21 যাত্রী রানওয়েতে নেমে দৌড়ে বেষ্টনী পার হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত 12 জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায় এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এমন খবর শুনে বিমানটি স্পেনে জরুরি অবতরণের অনুমতি চাইলে রাজি হয় কর্তৃপক্ষ। বিমান থেকে অসুস্থ ওই ব্যক্তিকে নামানোর সঙ্গে সঙ্গে আরও 21 জন নেমে পালানোর চেষ্টা করে। পরে হাসপাতালে নেওয়া হলে মরক্কোর ওই নাগরিক সম্পূর্ণ সুস্থ বলে জানায় চিকিৎসক। তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে যাত্রীদের পালানো বিচ্ছিন্ন ঘটনা নাকি অবৈধভাবে স্পেনে প্রবেশের ষড়যন্ত্র ছিল তার তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় 4 ঘন্টা বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়। প্রায় 60টি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে গ্লাসগোর সম্মেলন COP26 পুরোপুরি ব্যর্থ। সম্মেলন চলাকালেই পরিবেশবাদী সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার আয়োজিত বিশাল বিক্ষোভে অংশ নিয়ে এমন মন্তব্য করেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে অভিনব পদ্ধতিতে অব্যাহত রয়েছে পরিবেশবাদীদের বিক্ষোভ আন্দোলন। তাদের দাবি যত দ্রুত সম্ভব বিশ্ব নেতাদের এক হয়ে জলবায়ু সমস্যা এখনই সমাধান করতে হবে। চলছে প্রতিবাদ সমাবেশ। স্কটল্যান্ডের গ্লাসগোর জর্জ স্কোয়ারে ফ্রাইডেস ফর ফিউচারের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ, দেশটির স্কুল শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে এবারের জলবায়ু সম্মেলন COP26কে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেন গ্রেটা। অনেকে এই সম্মেলনকে পৃথিবী বাঁচানোর শেষ চেষ্টা বললেও সেখানে বিশ্ব নেতারা যতটা না কার্বন নিঃসরণের ব্যাপারে মনোযোগ দেন তার চেয়ে বেশি মনোযোগী হন নিজ নিজ ব্যবসায়িক স্বার্থ রক্ষায়। গ্রেটা থানবার্গ বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করে এসব মন্তব্য করেন। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনের বাইরে পরিবেশবাদীদের এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ। It is not a secret that COP26 is a failure. COP26 যে ব্যর্থ এটি আর গোপন কিছু নয়। আগে যে প্রক্রিয়ায় কাজ চলছিল এখন সেভাবে কাজ করলে জলবায়ু সংকট মোকাবেলা সম্ভব নয়। বিশ্ব নেতারা খুব ভালো করে জানেন তারা পরিবেশ বাঁচাতে ঠিক কোন কাজটি করছেন। একটু পরিষ্কার করে যদি বলি কিভাবে কার্বন নিঃসরণ কমাবেন তার বিস্তারিত কিছুই বলছেন না। যত দ্রুত সম্ভব পৃথিবী সুরক্ষায় বার্ষিক কার্বন নিঃসরণের হার কমাতে তাদের বাস্তব পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নিয়ে বিশ্বের প্রায় 200 দেশের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে চলছে এই জলবায়ু সম্মেলন COP26। ইতোমধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বেশ কয়েকটি দেশ ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা বললেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। জলবায়ু সম্মেলনকে ঘিরে অব্যাহত রয়েছে আন্দোলন বিক্ষোভ। এর আগে শুক্রবার ট্রাম্প, পুতিন, শি জিনপিং সহ বিশ্ব নেতাদের কার্টুন বানিয়ে এভাবেই রাস্তায় নেমেছিলেন বিক্ষোভকারীরা। কেউ আবার নিজেকে খাঁচায় আটকে জানাচ্ছেন প্রতিবাদ। তারা বলছেন যেসব দেশ বলছে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনবে এটি আসলে প্রতিশ্রুতি ছাড়া কিছুই নয়। COP26 সম্মেলনের শুরুতে শতাধিক দেশের নেতারা চলতি দশকেই মিথেন গ্যাস নিঃসরণ অন্তত 30% কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়ন রোধ সম্ভব নয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মার্কিন বিমান তৈরি প্রতিষ্ঠান থেকে গোপন নকশা চুরির অভিযোগে এক চীনা গোয়েন্দা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
শু ইয়ানজুন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ও বিমান তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নকশা চুরির অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ। অভিযোগ প্রমাণ হওয়ায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। এ ঘটনায় ওই কর্মকর্তার 60 বছরের জেল হতে পারে, এমনকি গুনতে হতে পারে বিপুল অর্থ। এই সিদ্ধান্তের বিষয়ে এখনো মন্তব্য করেনি চীনা কর্তৃপক্ষ। তবে আগেই এই অভিযোগটি ভিত্তিহীন দাবি করেছিল বেইজিং। অটিজম বান্ধব সমাজ বিনির্মাণে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। স্বনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেনের লন্ডনস্থ প্রধান কার্যালয় পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য বাসযোগ্য এক সমাজ বিনির্মাণে সবাইকে মানবিক হবার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই পররাষ্ট্রমন্ত্রীকে আপাসেন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর থেকে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। দেশটিতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশি খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে করোনা সংক্রমণের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্য শুরু করার কথা চিন্তা করলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নতি হওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়ায় সুইডেনে কর্মচাঞ্চল্য বেড়েছে বহুগুণ। আর তাই এই সময়টায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমার ইচ্ছা ছিল আমার দেশীয় প্রোডাক্টের একটা দোকান দিব স্টকহোমে, তো করোনার কারণে হয়ে ওঠে নাই। তো এখন একটু ভালোর পথে যাওয়ার কারণে আমি এই দোকানটা ওপেন করছি। এখন আস্তে আস্তে যেহেতু করোনা ভাইরাসটা শেষ হয়ে গেছে বা সুইডেনের চলাচলটা একদম নর্মাল হয়ে গেছে, এর জন্য আমরা এখন ভাবলাম আমরা আমাদের ব্যবসাটা রান করি। এদিকে ইউরোপের বাইরের নাগরিকদের সুইডেন ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ আছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়া যে কেউ সুইডেন ভ্রমণ করতে পারবেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। টি-20 বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে দর্শকদের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আইসিসি। অফিসিয়াল শপ থেকে সমর্থকরা কিনতে পারবেন প্রিয় দলের জার্সি সহ নানা সুভেনিয়ার। খেলার পাশাপাশি এই আয়োজনগুলো সমানভাবে উপভোগ করছেন সমর্থকরা। আবুধাবি থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশ মেতেছে ক্রিকেট উৎসবে। আরব আমিরাতের 3 ভেন্যু সেজেছে নতুন রূপে। বিশ্বকাপের উন্মাদনা স্থানীয়দের মধ্যে নেই বললেই চলে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগের সব ব্যবস্থা করে রেখেছে আয়োজকরা। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের বাইরে আকর্ষণীয় সব আয়োজন আইসিসির। আছে ফ্যান জোন, প্রিয় দলের জার্সি ক্যাপসহ নানা সুভেনির আইসিসির অফিসিয়াল স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। আইসিসি স্টোরে পাওয়া যাচ্ছে 9টি পণ্য। জার্সি ক্যাপ ছাড়াও যেখানে আছে চাবির রিং, ওয়াটার বটল, ফ্রিজ ম্যাগনেট। বিশ্বকাপ অভিজ্ঞতা সমর্থকরা যেন দীর্ঘদিন রোমন্থন করতে পারেন তার সবই আছে আইসিসির অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোরে। বিশ্বকাপে যেসব দেশ অংশ নিচ্ছে সব দলের জার্সি আমাদের স্টোরে পাওয়া যায়। দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার সমর্থকরাই বেশি জার্সি কিনছেন। মাঠে প্রিয় দল হারলে মন খারাপ হবে, তবে স্টেডিয়ামের বাইরে এসে মন ভালো করতে পারবেন সমর্থকরা। সঙ্গে ভোট দেয়া যাবে প্রিয় খেলোয়াড়কেও। খেলার বাইরে এসবেও বিনোদনের উপলক্ষ খুঁজে নিচ্ছেন দর্শকরা। খেলার আগে পরে অনেক দর্শকই এখানে আসছেন। আমাদের এই আয়োজন অনেকেরই ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আমি অনেক মজা করেছি। আমার সব থেকে ভালো লেগেছে এসবই ছিল ফ্রি। করোনাকালে ক্রিকেটের মহাযজ্ঞ, আছে অনেক বিধিনিষেধ, তবে এই আয়োজনগুলো মাঠের খেলার বাইরে পুরো আসরকেও করে প্রাণবন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোস্তফা আল খাদেমি, দায় স্বীকার করেনি কেউ। জাপানের পর এবার জার্মানিতে ট্রেনের ভেতর ছুরি নিয়ে হামলা, গুরুতর আহত 3, যাত্রীদের সহায়তায় হামলাকারী আটক।
এবং ভারতের দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি। আতশবাজি পোড়ানোকেই দুষছেন রাজধানীবাসী। ধোঁয়ায় দৃষ্টিসীমা কমে আসায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।